পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে। আমি নাম নেব না, শুধু আমি তো 100 বার বলবো নোটোরিয়াস ক্রিমিনাল, আমার নামে একটা মামলা করতে পারবে? পারবে? ও আমার নামে যতবার বাজে মন্তব্য করে ততবারই আমি মামলা করব। আর আমি 100 বার নোটোরিয়াস ক্রিমিনাল 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 করবো, কারণ ও সার্টিফাইড। ও সার্টিফাইড। ওর কথা বলে, উনার কথা বলে বেশি সময় নষ্ট করব না। কোর্টে যেতে বাধ্য করব, ওখানে যেতে, ওখানে গিয়ে ওনাকে জবাব চাইবো। ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে, জবাব দিতে হচ্ছে, আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইবো। আমি ভাঙড়ের কৃষককে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে, ভাঙড়ের বুদ্ধিজীবীকে দিয়ে ভাঙড়ের পরিচয় হবে, ভাঙড়ের সাংবাদিকদেরকে দিয়ে ভাঙড়ের পরিচয় কোনো নোটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না। ভাঙড়ের পরিচয় কোনো অধ্যাপিকাকে চোখ ছুঁড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না। ভাঙড়ের পরিচয় আমার ভাঙড়ের মেয়েকে দিয়ে হবে, ভাঙড়ের ছেলেকে দিয়ে হবে, ভাঙড়ের পরিচয় হবে। তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন? 2010 সাল থেকে মামলা চলছে। পশ্চিম বাংলার ছেলেরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে, ডাক্তার না হতে পারে, পুলিশের চাকরি না করতে পারে, অধ্যাপক না হতে পারে, মামলা চলছে। আর রাজ্য সরকার অপদার্থ ব্যর্থ সরকার প্রায় 10 থেকে 12 বছর ধরে এই মামলা চালালো, কোনো ভালো অ্যাডভোকেট দিল না, ফলে হাইকোর্টে মুখ থুবড়ে পড়লো। এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় 450 ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা ব্যানার্জি সরকারের জন্য। সেই মামলাটা আমি হয়তো পার্টি হয়েছি, কিন্তু আমাদের শামীম ফিরদাউস দা, কিন্তু আমাদের গোপাদিরা, কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা, কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে। আমি হয়তো বলে না যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, নওশাদ সিদ্দিকী রেডি আছে ঘন্টা বাঁধার জন্য, বাকিটা এনারা আইনের ময়দানে দেখে নেবে। বারবার একটা কথা বলে আমাকে, সে বিকাশ স্যারও বলে, শামীম দারাও বলে, মাঠে ময়দানে আপনি দেখে নেন, বাকিটা আইনি আমরা দেখে নেব। আমি বিকাশ স্যারের কাছে যখনই যাই বলি, স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো? বলে তোমাকে ধরুক না আগে, একবার ধরেই বুঝতে পেরে গেছে, আর তোমাকে ধরবে না। আজকে আমরা লড়ে যদি বিজয়ী নাও হতে পারি, এটা মাথায় রাখবেন, ইতিহাসের পাতায় আমাদেরকে বিজয়ী হিসাবে কিন্তু আখ্যায়িত করবে, কোন দালালের কাছে আমরা বিকিয়ে যাব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো আমরা এখন পরাজিত, হয়তো আমাদের কি হবে, দেখলাম আমরা পরাজিত হয়েছি, পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে, আমাদেরকে হারিয়েছে, কিন্তু আমাদের মানুষের মন থেকে কিন্তু আমাদেরকে সরাতে পারেনি। ইতিহাসে আমরা বিজয়ী হয়ে আছি। মুসলিম সিম্প্যাথি নিচ্ছ, আদিবাসী সিম্প্যাথি নিচ্ছ, দলিত কোটাতে এসসি কোটায় নির্বাচিত হয়ে যাচ্ছ, দলিত আদিবাসীদের জন্য কোনো কথা বলছো না, ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়ে কথা নাই। মুসলমান সিম্প্যাথি নিচ্ছ, মুসলিম ভোটের দরকার, মুসলমানদেরকে জঙ্গি দেখে দিচ্ছে, মাদ্রাসায় নাকি জঙ্গি চাষ হচ্ছে, কোরআন শরীফকে দেখিয়ে, আম্মা পাড়াগুলোকে দেখিয়ে, কিতাবগুলোকে দেখিয়ে যখন দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এইগুলো নাকি জঙ্গি কার্যকলাপ করে, শাসক দলের যে সমস্ত মুসলিম সমাজের এমপি এমএলএ আছে তাদের মুখে কথা নাই, কেন আওয়াজ আমাদেরকে তুলতে হবে, তারা তো আওয়াজ তুলবে। নওশাদ সিদ্দিকী সব বলবে, আরে আমি তো বলার জন্য নিয়ে এসেছি, মুসলমানকে জঙ্গি অন্যায় ভাবে জঙ্গি বলে যেমন তার বিরোধিতা করব, কোন আদিবাসী ভাইকে অন্যায় ভাবে মাওবাদী বলে তারও বিরোধিতা করব। আর তুমি তো মুসলমানদের ঠেকা নিয়ে বসে আছো ভাই, তুমি তো বলছো মুসলমানরা বিপদে আছো, আমাকে ভোট দাও, না হলে তুমি উদ্ধার হবে না, তুমি কেন চুপ আছো? আজকে অবাক লাগছে, অবাক লাগছে। অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে শান্তি ফিরুক, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক, আওয়াজ তুলছি, যেই মুখে আওয়াজ তুলছি, যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, সেই মুখটা কখন স্যার ঝিলিম
ওমর খালিদের জন্য কেন হচ্ছে না? সেই মুখ দিয়ে কেন আরো যারা 4 বছর 5 বছর 8 বছর 10 বছর জেলে বসে আছে পড়ছে তাদের জন্য কেন হচ্ছে না? এই দ্বিচারিতা বন্ধ হোক। গতকালকে আমি গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান কল্যাণীতে, সেখানে গিয়ে এই মর্মে আলোচনা হচ্ছিল। সেখানেও আমি বলে এসেছি যে আমরা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি। সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের দিনেও প্রতিবাদটা একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে, আজকের দিনেও প্রোটেস্ট একটা সিলেক্টিভ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। আমরা চিৎকার করছি, আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু আমার রাজ্যে যেটা ঘটে যাচ্ছে, আমার দেশে যেটা ঘটে যাচ্ছে আমরা কথা বলছি না। মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না, আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল, তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে 1 ইঞ্চি ঢোকা যাবে না, ভালো করে জানে। কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে, ভোট নিতে হবে, অনেক লম্পছম্প করলো। সবজি বন্ধ করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে বললো। আরে ভাই, সবজি কারা উৎপাদন করে ভাই? বড় লোক না আমাদের গরিব কৃষকরা? যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় 7,000 টাকার নিচে, বিলো 7,000, তাদেরটা অফ করে দেবে বলছে, যেতে দেবে না। আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে, বিদ্যুৎ পাঠাচ্ছে, সেটা কিন্তু বললো না একবারও বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। সেই গরিব মানুষের উপরে ছুরি চলছে, সেই গরিব মানুষের উপরে দমন পীড়ন হচ্ছে। যাক, ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে, ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে? পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে। আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে। পশ্চিম বাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে। এবার দরকার এখন ওনার হিন্দু ভোট, সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে। পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয়, কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন, তারপরেও বলছে। আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি, মণিপুরে 2.5 বছর 3 বছর হতে চললো জাতি দাঙ্গা হচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় 400 জনের অধিক মারা গিয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় উলঙ্গ করে ঘোরাচ্ছে। ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। উত্তরপ্রদেশে সাম্বালে মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করার নাম করে 1991 সালে ওয়ারশিপ অ্যাক্টকে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শাসন কোর্টের সংবিধানকে উল্লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরনের যে পিটিশন করেছে, সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের 6 জনকে খুন করা হলো। ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। আমরা তো আশা করব নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে, আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন, উনি বললেন না। উত্তরাখণ্ডে দেখুন, ছত্তিশগড়ে দেখুন, আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল, এতটুকু অপরাধ, ওখানে দলিতকে পিটিয়েছে। ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে? ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে অপচেষ্টা চলছে, ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না। এটা আমাদের একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। এতে এখানে 2026 করে অনেকে বললো, আরে 2026 পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই?
আমি 2026 নিয়ে ভাবি না, আমি এখন বেঁচে আছি, আমি এটা নিয়ে ভাববো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার, আমাকে পাওয়ার দিয়েছেন, আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না। যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। 2026-এ কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে? আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে, আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই, কলকাতা নাকি দখল করে নেবে। এই নাটক হচ্ছে নাকি? বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান, আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব। এগুলো হচ্ছে কোন রাজ্য কেউ দখল, কোন দেশ কেউ দখল করবে না ভাই। আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে, আর কিছুই নয়। এদের রুজি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই। এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে, উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন, এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে কেন শিক্ষক নাই, এ নিয়ে ওরা চর্চা করবে না। এই নিয়ে যখন নওশাদ সিদ্দিকী যখন চর্চা করছে, অনেকের গাজালা করছে, আমাকে বিভিন্ন ভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। সিএএ সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে, মুসলমানরা চিন্তিত ছিল। সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার বোন পেতে চেয়েছিল, কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, আমরা কি দেখেছিলাম? পেছনের দরজা দিয়ে পালিয়েছিল। এই যে ওয়াকফ বিল, এই ওয়াকফ সংসদে নিয়ে আপনারা লক্ষ্য রাখুন, আমি তো ব্যাপকভাবে লক্ষ্য রাখছি। আমি দেখব ভোটাভুটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের 29টা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে। যদি দেখেছি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে, তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না, বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেবো তাদের কাছ থেকে। কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন, আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিইনি। আমি আপনাদের বলেছি, আপনি যদি আমাকে ভোটে জেতান, আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলবো আইনসভার মধ্যে, যেখানে আইন তৈরি হয়। আপনি আমাকে জিতিয়েছেন, আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি, আগে করেছি, এখনো করছি, আগামীতেও করব। এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই। ভাঙড়ের মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি। আমার দায়িত্ব এখানকার মানুষের চাওয়া পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া। যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য, আমি আওয়াজ তুলেছি বড়ালির কাঠের ব্রিজের জন্য, ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে। আমি আওয়াজ তুলেছি আপনার চণ্ডীপুরের ওই ব্রিজের জন্য, যেটা কাঠের ব্রিজ আছে। আমি আমাদের এই ভাঙড়ে বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে, যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে গেছে, ওগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছি। আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি। আপনারা কৃষি প্রধান এলাকার মানুষ, আপনারা বলেন উৎপাদিত ফসলের দাম আপনারা পাচ্ছেন না। আপনার উৎপাদিত ফসলের দাম দুটো তিনটে কারণের মধ্যে একটা কারণ হচ্ছে দালাল ভুইফোর, আর একটা হচ্ছে স্টোরেজের জায়গা নাই, সংরক্ষণ করে রাখতে পারছেন না। আমরা জানি পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে ওখানকার মানুষদের সাথে সরকারের একটা বচসা হয়। সরকার বাধ্য হয়ে তাদের সাথে আলোচনায় বসে বেশ কিছু শর্ত ছিল। শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যখন একটা কোল্ড স্টোরেজ হবে। দুর্ভাগ্যের বিষয়, আমি 2021-এ বিধানসভায় গিয়ে তখন আওয়াজ তুলেছিলাম, মাঝে মধ্যেই আওয়াজ তুলি, শুধু হচ্ছে করছে। আমি অনুরোধ করবো এটুকুই, ওই কোল্ড স্টোরেজ হওয়ার পিছনে যাদের ভূমিকা আছেন, করার পিছনে যারা তদারকি করছেন, তাদেরকে বলবে এবং সরকারকে বলবো অবিলম্বে ওখানে কোল্ড স্টোরটা তৈরি করা হোক। ফলে এখানকার মানুষরা প্রয়োজনে তাদের সবজিকে, প্রয়োজনে তাদের উৎপাদিত ফসলকে তারা সংরক্ষণ করবে এবং যখন দাম পাবে সেটা মার্কেটে বিক্রি করবে। আজকে মাঠের ফসল মাটি নষ্ট হচ্ছে।